সাধারণ মানুষের থেকে যেটা জানলাম সেটা হলো, তো বন্ধুরা এই জায়গাটা হলো বৈদপুর রাজতলা। আর এদিকে দেখো এই হলো রাসমঞ্চ। তো বন্ধুরা এটাই হলো কাছারি বাড়ি প্রবেশদ্বার। এই দিক দিয়ে ঢুকলাম আমরা, দিয়ে এই হলো কাছারি বাড়ি। তো দেখতেই পাচ্ছ সেই কিছু স্ট্যাচু রয়েছে, এদিকে হাতি, ওদিকে দেখলাম। আজকের ব্লগে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আশা করছি আগের ব্লগটা 1000 বছর পুরনো যে শিব মূর্তির যে ভিডিওটা ছিল সেটা নিশ্চয়ই তোমাদের ভালো লাগে। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই জানিও। আর আজকে যে ব্লগটা করছি সেটা হচ্ছে আমি পূর্ব বর্ধমান জেলার একটা ছোট্ট গ্রাম বৈদপুর। এই বৈদপুরে নন্দী বংশের কিছু ইতিহাস রয়েছে, তাদের রাজবাড়ি, রাসমঞ্চ, তাদের তৈরি মন্দির, সেগুলোই আজকের ভিডিওতে আমি এক্সপ্লোর করব এবং দেখাবো। কিন্তু তার আগে আমি এই বৈদপুর কীভাবে এলাম সেটা একবার দেখে নাও, তারপরে আজকের ব্লগটা শুরু করছি। তো ওয়াচ এবং দেখতে থাকো। বন্ধুরা এখন এসে উপস্থিত হয়েছি বৈশি স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম। তো এখান থেকেই যাব আমরা বৈদপুর, আজকের আমাদের গন্তব্য। তো এসছি আমরা হাওড়া বর্ধমান মেন লাইনের একটা স্টেশন বৈদপুর যাব। এসছি এখন বৈচি স্টেশনে, স্টেশনটার নাম হলো বৈচি। তো 15 টাকা মতো ভাড়া নিল। চলো এখন স্টেশনের বাইরের দিকে যাই। ট্রেন আমাদের 1 নম্বর প্ল্যাটফর্মে, হাওড়া বর্ধমান লোকাল না বলো। আর আমরা এখন বাইরের দিকে যাচ্ছি। স্টেশন চত্বর বেশ ফাঁকা। ট্রেন আমাদের 1 নম্বর প্ল্যাটফর্মে নামিয়েছে। আমরা এখন বাইরের দিকে যাচ্ছি 3 নম্বর দিয়ে। বাইরে যাবার স্টেশনের বাইরে থেকে দাদা বৈদপুর যাওয়ার টোটো আগে, সেখান থেকে টোটো করে যাব বৈদপুর। তো বন্ধুরা আজকে এই যে জায়গাটা এসছে এটা হলো বৈদপুর। তো এই বৈদপুরের নাম কিন্তু আমরা মনসামঙ্গল কাব্যতেও পেয়ে থাকি। মনসামঙ্গল কাব্য বলতেই মনে পড়ে লক্ষিন্দর বেহুলা। তো লক্ষিন্দরকে যখন মনসা কালনাগিনী সাপ দংশন করে তখন এই বৈদপুরেই এসছিল লক্ষিন্দর। এবং এখানকার কিছু বৈদ্য, ডাক্তারকে বাংলা ভাষায় বলা হয় বৈদ্য, তো সেই বৈদ্যরা তাকে ওষুধ দিয়ে সারানোর চেষ্টা করেছিল, যদিও সেটি সম্পূর্ণ সফল হয়নি। তাই সেই সময় থেকে এই জায়গার নাম হয়ে যায় বৈদপুর। এটা হলো এই জায়গার নামকরণ। তো চলো আজকের ভিডিওটা শুরু করি এবং জায়গাগুলো তোমাদের আজকের আমাদের গন্তব্য এসে গেছি। এটা হলো যে প্রথম ডেস্টিনেশন জগদ্ধাত্রী মাতার মন্দির, যেখানে জগদ্ধাত্রী পুজো হয়। এখানে কিন্তু জগদ্ধাত্রী পূজা হয়। তো এখন কাঠামোটাই শুধু রয়েছে। আর এর ঠিক পাশেই এই যে বড় 2 চালা বিশিষ্ট, যেটাকে আমরা বিষ্ণুপুরের টেরাকোটা মন্দির বলি, আমাদের পূর্ব বর্ধমানেও কিন্তু এটি রয়েছে। এটা হলো জোড়া দেউল, যেটি কিন্তু আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া দ্বারা এটাকে রক্ষণাবেক্ষণ করা হয়। এটা হলো জোড়া দেওয়াল। এইখানে কিছু লেখা রয়েছে
বোঝা যাচ্ছে কিনা জানি না, দেখো আমি তো পড়তে পারছি। পজ করে ভিডিওটা পজ করে লেখাটা পড়ে নিও। তো এরকম টেরাকোটা মন্দির দেখো, মন্দিরের মাঝে কিন্তু কোনো ফাঁক নেই, পুরো জয়েন্ট। তো কি আছে, টেরাকোটার কাজগুলো দেখো। তো বন্ধুরা, আজকে আমাদের তৃতীয় গন্তব্য, এটা হলো রাসমঞ্চ, যেটা এই নন্দী পরিবারের জয়দীপ নন্দী তৈরি করেছিলেন। এটা কিন্তু বন্ধ আছে, বছরে একদিনই রাসের সময় কিন্তু এই রাসমঞ্চটাকে খোলা হয়ে থাকে। দেখো কাছে গিয়ে দেখাচ্ছি, বন্ধ কিন্তু। আর রাসমঞ্চের ঠিক অপোজিটেই দেখো আজকের চতুর্থ গন্তব্য, এটা হলো হোলি মঞ্চ। এখানে দোল খেলা হয়, দোল মঞ্চ। এটাও কিন্তু নন্দী পরিবারেরই সৃষ্টি। আর ঠিক তার পাশে রয়েছে আর একটি ছোট্ট মন্দির, এটা কিন্তু একটা শিব মন্দির। একটা শিব মন্দির। তো বন্ধুরা, এই জায়গাটা হলো বৈদ্যপুর রাসতলা। আর এদিকে দেখো, এই হলো রাসমঞ্চ, ঠিক তার পাশেই হলো দুর্গা দালান। এখানে কিন্তু এখানকার সব বারবারই পূজা কিন্তু এখানে এই দালানে হয়ে থাকে। এই যে দুর্গা দালান। তো চলো যে পরবর্তী গন্তব্যের দিকে। তো এই যে সামনে, এটাই হলো পূজাবাড়ি নওবতখানা, ঠিক তার থেকে একটু এগেই এই যে মন্দির। আর এই মন্দিরের পাশ দিয়েই চলে যাব আমরা। এই ভেতরেই রয়েছে কাছারি বাড়ি আর বৈঠকখানা। তো বন্ধুরা, এই রাস্তা দিয়ে আমরা এখন এলাম। আর এই যে বিল্ডিংটা দেখছো, এটাই হলো নন্দীদের কাছারি বাড়ি। তো এখানেই হলো জমিদারদের সমস্ত ট্যাক্স থেকে শুরু করে সমস্ত কাজকর্ম এই বাড়িতেই হতো। তো বাড়ির অবস্থা খুবই সংকীর্ণ, মেনটেন তো হয় না, একবারে বোঝাই যাচ্ছে। তো বন্ধুরা, এটাই হলো কাছারি বাড়ি প্রবেশদ্বার। এই দিক দিয়ে ঢুকলাম আমরা, দিয়ে এই হলো কাছারি বাড়ি। তো দেখতেই পাচ্ছ সেই কিছু স্ট্যাচু রয়েছে, এদিকে হাতি, ওদিকে দেখলাম একটা কি বলে ওটাকে, ঘোড়া, খেয়াল পড়ছিল না। তো এই হলো কাছারি বাড়ির অবস্থা, একবারে প্রায় ভগ্নদশা। কিন্তু সেই আগেকার দিনে কাজ, অ্যাংলো ইন্ডিয়ান যে কাজ, এইগুলো কিন্তু অ্যাংলো ইন্ডিয়ান স্ট্রাকচারে তৈরি।
তো চলো ভেতরে গিয়ে একবার দেখে আসি কেমন। তো ঘরগুলো দেখো, এরকম একটা স্লেট আছে, আর প্রত্যেকটা ঘরেই কিন্তু তালা দেওয়া। দেখো মরচে পড়ে গেছে, তারপর নেই। তো আগেকার দিনের সিলিং দেখো। এই হলো ঘোড়াটা, স্ট্যাচুটা। এটা তো দেখলাম খোলাই রয়েছে। তো চলো। তো বন্ধুরা আরও একটা জিনিস, কাছারি বাড়িতেই এটা কোনো দেখো, সে আগেকার দিনের বাড়ি। এটা কিন্তু বসবাসযোগ্য, এখানে মানুষ থাকে। দেখো পিছন দিয়ে বেরোনোর রাস্তা, কিন্তু বাইরে যাওয়ার রাস্তা। এখানে পুজো টুজো হয়, পুজোর কাঠামো, এগুলো বিভিন্ন কাঠামো রয়েছে, এখানে কিন্তু পুজো হয়। তো বন্ধুরা এই যে হলো কাছারি বাড়ি, এই হলো প্রবেশদ্বার। আর ঠিক তার অপোজিটে দেখো, এটা হলো বৈঠকখানা বাড়ি, নন্দীদের তৈরি বৈঠকখানা। কোনো দ্বার নেই। এ বাবা, অবস্থা দেখো, পুরো কাকের পায়রার পটিতে ভর্তি দালান। তো বন্ধুরা এটাই হলো নন্দীদের পূজা বাড়ি। ঢোকা যায়? ঢুকবো? আসা যাবে? হলো পূজা বাড়ির প্রবেশদ্বার, এখানেই পূজা হয়। এটাই পূজা বাড়ি, আর ওটা নববতখানা না? তো বন্ধুরা এটা হলো পূজা বাড়ি, আর এখানেই হতো নন্দীদের বাড়ি। পূজা বাড়ির যে কটা অংশ দেখলাম এখনো অবধি, তার মধ্যে এটাই কিন্তু সব থেকে ওয়েল মেনটেন রয়েছে। এবং যেহেতু এখানে সব ধরনের পুজো হয়, এখানকার লোকাল লোকেরা বলল, তো এই জন্য কিন্তু এটা কিন্তু যথেষ্ট পরিমাণে মেনটেন করা রয়েছে। তো চলো এরপরে রাজভবন, এই পূজা বাড়ির ঠিক অপোজিটেই আছে রাজভবন, সেটাও দেখাচ্ছি, দেখতে থাকো। তো ঢুকতেই পূজা বাড়ি ঢুকতে কিন্তু প্রথমে একটা এরকম ঘন্টা পাবেন। তো ঘন্টাটা বাঁধা রয়েছে, এখানকার লোকাল লোক বলছে বাচ্চারা এসে বাজায় বলে এটাকে বেঁধে রেখেছে। এই দেখুন, আর পূজা বাড়ির প্রবেশদ্বার থেকে বেরোলেই এটাই হলো রাজভবন, রাজভবন বা নওবতখানা।
এটা কি এখন নতুন করে রিনোভেট হচ্ছে? এটা কি ভেঙে গেছে না আবার তৈরি? এইরকমই। আচ্ছা, এইটা রাজবাড়ি। তো বন্ধুরা, এটা হলো জোড়া শিব মন্দির, এটাকে বলছে নবরত্ন মন্দির, যদিও চূড়াগুলো আর অবশিষ্ট নেই। তো এই দেখো, এটা হলো নবরত্ন মন্দির। নন্দীদের তৈরি। নবরত্ন মন্দির। প্রায় 1800 শতক, মানে প্রায় 200 বছরেরও অধিক পুরনো। তো এটা নবরত্ন মন্দিরের 9টা চূড়ো তো আর অবশিষ্ট নেই, অর্ধেক ভেঙে চুরে গেছে রক্ষণাবেক্ষণের অভাবে। খালি একমাত্র পূজা বাড়ি যেটা, সেটাতে পুজো হয় বলে ওটাই একমাত্র মেনটেনেন্স দেখলাম। তো চলো, এরপরে আজকের শেষ গন্তব্য রাজবাড়ি, সেটা দেখি আজকের মতো শেষ করব। আমাদের শেষ গন্তব্য নন্দীদের তৈরি রাজবাড়ি। তো এই রাজবাড়ির যতটুকু জানি 1795, প্রায় 300 বছরের অধিক কিন্তু পুরানো এই রাজবাড়ি। তো এটাও কিন্তু ভেতরে ঢুকতে তো দেয় না, তো মেনটেনের অভাবে কিন্তু প্রায় ভগ্নদশা অবস্থায় রয়েছে। তো এটা যদি ভিডিওটা সরকারি কোনো আমলার কাছে যায়, তো বলবো সরকারের মাধ্যমে যেন এটাকে হেরিটেজ বিল্ডিংয়ের তকমা দেওয়া হয়, কারণ এইগুলো আমাদের একটা ঐতিহ্য, যেগুলোকে অবশ্যই মেনটেন করা উচিত। তো দেখো, সেই অ্যাংলো ইন্ডিয়ান যে স্ট্রাকচার, এই রকম স্ট্রাকচার কিন্তু কলকাতাতেও প্রচুর রয়েছে আমাদের, বিশেষ করে ইন্ডিয়ান মিউজিয়াম বা এশিয়াটিক সোসাইটি বা উত্তর কলকাতার অনেক প্রাচীন বাড়ি কিন্তু এরকম অ্যাংলো ইন্ডিয়ান স্ট্রাকচারে তৈরি। তো বাড়িটা দেখাচ্ছি। তো অবশ্যই এই বাড়িটা হেরিটেজের তকমা পাওয়া উচিত। তো বন্ধুরা, জানিয়ে রাখি, আমি এসছি কিন্তু বর্ধমান লাইন দিয়ে, বর্ধমান মেন, হাওড়া বর্ধমান মেন লাইন দিয়ে, সেখান থেকে এসছি আমি বইছি। কিন্তু আমি যাওয়ার সময় কিন্তু উল্টোভাবে যাব, আমি যাব কালনা হয়ে। তো সেই পথটা আমি দেখাবো, কারণ বইচিতে যেটা প্রবলেম আমি দেখছিলাম সেটা হলো স্টেশন থেকে কিন্তু ডাইরেক্ট বাস নেই, টোটো নিচ্ছে। এবার টোটো কম বেশি ভাড়া, আমি যেমন একা এলে, যেমন আমি একা এসেছি বলে আমার অসুবিধা হচ্ছে, 100 টাকা ভাড়া চাইছে, তাই জন্য আমাকে ব্রেক জার্নি করে করে সেটাই এলাম আমি 25 টাকায়। তো আমি যেটা বলবো, সাজেস্ট করব, যদি বইচি দিয়ে আসো, যারা বর্ধমানের দিকে থাকবে তারা একটু হেঁটে, স্টেশন থেকে একটু হেঁটে বাস স্ট্যান্ড চলে আসো। ওই স্টেশন থেকে মোটামুটি 500 থেকে 1 কিলোমিটার মতো, যদি টোটো হয় 10 টাকার বিনিময়ে বাস স্ট্যান্ড থেকে বাসে ধরে এই বৈদ্যপুর আসো। আর কানলাটা দেখছি আমি যাব যখন, সেটা বলে দেবো। আর ভাড়া নিল 15 টাকা হাওড়া থেকে বইচি অবধি। এইটাই হলো বৈদ্যপুর গ্যারেজ বাস স্টপ। এই যে 4 মাথার মোড়, এইদিকে হলো কানলা, আর এইদিকে হলো বইচি। আর ঠিক এই দেখুন, এইদিকে আপনাদের যেতে হবে। আর এখান থেকে হেঁটে মোটামুটি ওই 700 থেকে 1 কিলোমিটারের মধ্যে কিন্তু সমস্ত ডেস্টিনেশনগুলো আপনারা পেয়ে যাবেন, হেঁটেই ঘুরতে পারবেন, কোনো টোটো লাগবে না। এই হলো বৈদ্যপুর গ্যারেজ বাস স্টপ। আর এইদিকে হলো দেখবেন ওপরে একটা টাওয়ার মতো রয়েছে ঢুকতেই। তো চলুন দেখি এখন বাস আসুক। তো বন্ধুরা, বাসের অপেক্ষায় প্রায় আধা ঘন্টার ওপর দাঁড়িয়েছিলাম, বাস না পেয়ে শেষমেশ টোটোর সাহায্যেই আমি ফিরছি এখন কানলা স্টেশন। তো কোনো একটা কারণবশত সেদিনকে বাসের সংখ্যা সেখানে কম ছিল। তো আপনারা কিন্তু এই প্রবলেম পড়বেন না, যদি আমি সেদিনকে একটা পলিটিক্যাল পার্টির র্যালি ছিল বলে বাস গেছে, তাই জন্যই সেদিনকে বাসটা আমি পাইনি। আপনারা যদি এমনি দিনে আসেন, বাস কিন্তু এখানে অহরহ পেয়েই যাবেন।
তো এখানকার সাধারণ মানুষ যেটা বললো আমি সেটাই আপনাদের সামনে তুলে ধরলাম। আর টোটো করে যদি যান 25 টাকা ভাড়া, সময় কিন্তু আধা ঘন্টা মতো লাগতে পারে। তো চলুন যাওয়া যাক স্টেশনের উদ্দেশ্যে। বন্ধুরা প্রায় 25 মিনিট মতো সময় লাগলো, টোটো করে এলাম। টোটোতে 25 মিনিট লাগলো, ভাড়া নিল 25 টাকা। তো ওখান থেকে এলাম আমরা কানলা, অম্বিকা কানলা। তো কানলা থেকে সুবিধা এই কারণেই বলছি, কারণ কানলা থেকে কিন্তু বাস পাওয়া যায়। আর এটা কারণবশত এখানে কোনো মিটিং বা মিছিল রয়েছে বলে বাসের অভাব। তো আপনারা যদি বাসে করে যাচ্ছেন কানলা ঘুরে, তাহলে কিন্তু যোগাযোগ ব্যবস্থাটা খুবই ভালো। তো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে পরের ব্লগে। টাটা।